গল্পের বাক্স বাই রোমানা নূপুর চ্যানেলে আমি রোমানা নূপুর আপনাদের পড়ে শোনাচ্ছি সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেল সিরিজ থেকে একটি রহস্য উপন্যাস তখন অনেক রাত। আজ শুনবেন উপন্যাসটির তৃতীয় পর্ব। সকাল 10টা নাগাদ রথীন্দ্র কুশারি এলেন, সঙ্গে একটি যুবতী। ছিপছিপে চেহারায় মাদকতা আছে। স্লিভলেস ব্লাউজ, মেরুন রঙের সিনথেটিক ফাইবারের শাড়ি পরনে, প্লাক করা ভুরু একটু উঁচুতে আঁকা, ঠোঁটে গাঢ় রং শাড়ির সঙ্গে ম্যাচ করা এবং সেই রঙের টিপ, নাকের বাঁ দিকে সরু রিং, চুলেও ফ্যাশন ছমছম করছে। কর্নেল তাকে দেখে নিয়ে বললেন, বসুন মিস্টার কুশারি। রথীন্দ্র বললেন, উজ্জ্বলের মেয়ে রাখি হঠাৎ আমার কাছে হাজির, কী সব অদ্ভুত কথাবার্তা বলল, মাথায় ঢুকলো না, তাই আপনার কাছে নিয়ে এলুম। কর্নেল একটু হেসে বললেন, আমি একে খুঁজছিলুম, ভালোই হলো। বলুন কি আপনার কথা। রাখি আসতে বলল, আমাকে তুমি বললে খুশি হব স্যার। বেশ বেশ, বলো। ম্যানিকিওর করা আঙুলের নখ খুঁড়তে খুঁড়তে রাখি ধরা গলায় বলল, কথা আমার বড়দা স্বপন সম্পর্কে। আমার এখন সন্দেহ হচ্ছে বাবাকে সেই মার্ডার করেছে, অমিয় বাবুকেও। ওর শাস্তি হওয়া দরকার। কর্নেল ভুরু কুঁচকে বললেন, কেন সন্দেহ হচ্ছে তোমার? রাখি মুখ নামিয়ে মৃদু স্বরে বলল, বড়দা খারাপ ছেলেদের সঙ্গে মিশে মাস্তান হয়ে গিয়েছিল। ওর নামে পুলিশের ওয়ারেন্ট ঝুলছে। মাঝে মাঝে লুকিয়ে বাড়ি আসে, আবার চলে যায়। মার্ডার হবার একদিন আগে, সেদিন ছিল সানডে, বাবা বাড়ি ছিলেন, ড্রিঙ্ক করেছিলেন। তখন রাত 11টা হবে। বড়দা এলো সেই সময়। বাবা ওকে দেখে বললেন, অমিয়কে মেরেছিস, তোকে আমি ফাঁসিতে ঝোলাবো। অমিয় আমাকে অমর্ত্যের ভয়ে টাকা দিত মাসে মাসে, তুই আমার রোজগার বন্ধ করে দিলি। বড়দা বলল, বেশ করেছি, এবার তোমাকেও জানশুদ্ধ মেরে দেব। তুমিই নন্দিতাকে অমিয়র সঙ্গে ভিড়িয়ে দিয়েছিলে, সিনেমায় নামার লোভ দেখিয়ে। অমিয় সর্বনাশ করে ছেড়েছিল, বেচারি শেষ পর্যন্ত সুইসাইড করে মরল। একে আমি সহজে ভুলবো ভেবেছ? বাবা বলেও খাতির করব না। বাবা খুব রেগে গিয়ে বললেন, থাম, তোকে ধরিয়ে দিচ্ছি। রোজ তুই মায়াপুরী স্টুডিওর ভিতর ঘুরঘুর করে বেড়াস, দূর থেকে দেখতে পাই। পুলিশকে বলবো, ওত পেতে থাকবে। বড়দা সঙ্গে সঙ্গে ড্যাগার বের করল। তপুদা, আমার মেজদা এসে না ধরলে তখনও বাবাকে মেরে ফেলত। তারপর শাসাতে শাসাতে চলে গেল। বাবা তখন কাঁদতে কাঁদতে বললেন, তোরা সাক্ষী রইলি, সুপু আমাকে খুন করবে বলে গেল। নন্দিতাকে? বড়দার সঙ্গে লাভ অ্যাফেয়ার ছিল, আমার এক বন্ধু ছিল সে। 1 মিনিট বলে কর্নেল ফোন তুলে ডায়াল করলেন। প্লিজ পুট মি টু ডিসিডিডি অরিজিৎ লাহিড়ী। হ্যালো অরিজিৎ, কর্নেল বলছি। শোনো, তোমার আর্টিস্ট কি ছবিটা এঁকেছে? উজ্জ্বলবাবুর ছেলে স্বপনের সঙ্গে মিল আছে তো? আরে না না, অন্তর্যামী হব কোন দুঃখে। হ্যাঁ, সেই যুবকটির নাম স্বপন, ছবির মেয়েটির নাম নন্দিতা। জাস্ট হোল্ড অন বলে ফোনের মাউথপিসে হাত রেখে কর্নেল রাখির দিকে ঘুরলেন। নন্দিতা কি, কোথায় থাকতো? রাখি বলল, নন্দিতা দাশগুপ্ত, আমাদের পাশের বাড়িতে থাকতো, মা ছাড়া কেউ নেই। কর্নেল যে দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা ধরেছিলেন গুলিয়ে গেছে। অমিয় বক্সী আর উজ্জ্বল কুমারের হত্যাকারীকে নীতিবাগীশ এবং যেন আদর্শবাদীও ভেবেছিলেন। রাখি সব ভুল প্রতিপন্ন করে দিয়েছে। খুনের মোটিভ খুবই স্পষ্ট হয়ে গেছে। যাজ্ঞে, দায়িত্বটা কাঁধ থেকে গেছে, আবার প্রকৃতি রহস্যে ডুবে থাকা যাবে। কর্নেল ছাদের প্ল্যান্ট ওয়ার্ল্ডে খুরপি চালাচ্ছিলেন। মেক্সিকান অর্কিডটায় কুঁড়ি দেখা দিয়েছে। এ সময় খুব যত্ন দরকার, ফুল ফুটতে মাসখানেক লেগে যাবে।
ছবিতে দেখেছেন কি অসাধারণ ফুল, মুক্তোর ঝালরে পান্না গাঁথা জড়োয়া গহনার মতো। তবু কি এক ব্যর্থতা তাকে হঠাৎ হঠাৎ অন্যমনস্ক করছে। কেন এ ভুল হলো? বয়সের চাপে মস্তিষ্কের স্নায়ু কি নিঃসার হয়ে গেছে এর মধ্যে? এমন ভুল তো এর আগে কখনো হয়নি। প্রকাণ্ড চুল্লির ভেতর আগুনের হলকা, নরকের প্রতীক। কিচেনে দরজা বন্ধ ছিল এবং চুল্লিও তখন নেভানো ছিল। নইলে অমিয় বক্সিকে চুল্লিতে ঢুকানোরই ইচ্ছে ছিল যেন খুনির। অগত্যা চিমনিতে ঢুকিয়েছিল, ওতে ইচ্ছার খানিকটা নিবৃত্তি। তারপর উজ্জ্বল কুমারকে হয়তো চিমনিতে ঢোকাতো, কিন্তু পথে বাধা দেখা দিয়েছে। তখন কাঁটাতারে বেড়া দেওয়া হয়েছে। অগত্যা লাশটা ফেলে দিয়ে চলে গেছে দুঃখিত মনে। এই সিদ্ধান্তের পেছনে জোরালো যুক্তি আছে, ভুল হবার তো কথা নয়। অথচ দেখা যাচ্ছে হত্যাকারীর অস্পষ্ট আদল থেকে শেষ পর্যন্ত স্পষ্ট হয়ে উঠল স্বপন নামে এক সাধারণ ক্রিমিনাল। আজকাল পিতৃঘাতী ছেলেদের দেখা পাওয়া কঠিন নয়। প্রায় কাগজে তাদের খবর বেরোয়। সামাজিক অবক্ষয়, নৈতিক অধপতন, মূল্যবোধের ভাঙন। এদিকে আইন শৃঙ্খলার অবস্থা যেখানে নেমে এসেছে, সেখানে পিতৃহত্যা সামান্য ঘটনা। বোঝা যায় নন্দিতা নামে প্রেমিকার জন্য স্বপন প্রচণ্ড ক্ষেপে গিয়েছিল। অমিয় বক্সিকে শাসাতে গিয়েছিল, বাবাকে শাসিয়েছিল। রাখি অকপটে বলেছে, স্বপন বলেছিল, মেরেছি, বেশ করেছি। কর্নেল বড় বড় শ্বাস ছেড়ে উঠে দাঁড়ালেন। অবশ্য তথাকথিত সমাজ বিরোধী বা মাস্তানদের কোনোই নীতিবোধ থাকে না এমনও নয়। কুখ্যাত ডাকাত গরিবদের সাহায্য করে, নিষ্ঠুর খুনিও নারীর প্রেমিক হতে পারে। দুর্দান্ত ঘাতকও কি সস্নেহে পুত্রের মুখ চুম্বন করে না? প্রিয়তমা নারীর মৃত্যুতে কি জঘন্য অপরাধীর চোখ অশ্রুতে ভিজে যায় না? নন্দিতার আত্মহত্যার কারণ জানা গেছে। সে গর্ভবতী ছিল। খুব ভাবপ্রবণ মেয়ে ছিল নাকি, তার মায়ের মতো। স্বপনের প্রতিহিংসা প্রবণ হওয়া স্বাভাবিক, কিন্তু তবু কোথায় একটা কিন্তু থেকে যাচ্ছে। সে কি নিজের ডিডাকশন পদ্ধতির ব্যর্থতার দরুন? সারা জীবন এই পদ্ধতি প্রয়োগ করে সফল হয়েছেন কর্নেল, এতদিনে ব্যর্থ হলেন। তাই বুঝি মনের ভেতর খচখচ করছে পরাজয়ের মালা। মুশকিল হচ্ছে স্বপনকে কর্নেল তার তৈরি খুনের মডেলের সঙ্গে মেলাতে পারছেন না। ষষ্ঠী এলো দুপদাপ শব্দে সিঁড়ি ভেঙে। হাঁপাতে হাঁপাতে বলল, ফোং বাবামশাই, জলদি তলব, নালবাজারের নাহিরি সাহেবের ফোং। কর্নেল খাপ্পা হয়ে খুরপি তুলে বললেন, নিকুচি করেছে তোর নালবাজারের লাহিড়ি সাহেবের। ষষ্ঠী ভোরকে পিছিয়ে গেল, মুখ করুণ করে বলল, তাইলে বলে দিচ্ছি, বাবামশাই বললেন ফোং ধরবেন না। কর্নেল খুরপি রেখে হো হো করে হেসে উঠলেন। তুই বুঝি ভেবেছিলি খুরপিটা তোর মাথায় বসিয়ে দেব? যেমন করে পিছিয়ে গেলি, আমার নিজেকেই মনে হচ্ছিল আমি যেন সত্যি খুনি। ষষ্ঠী দাঁত বের করল। আমাকে কি আপনি মারতে পারেন? সে কথা ভগবানও বিশ্বাস করবেন না। যান, আর দেরি করবেন না, জলদি তলব। নারী সাহেব লোকটি বড় ভালো, পুলিশ বলে মনেই হয় না। সে কর্নেলের পেছন পেছন চলল কথা বলতে বলতে। বলবেন কেন মনে হয় না? মনে হয় না এই জন্য ওনার পোশাক আশাক আপনার মতো। একদিনও তো দেখলুম না পুলিশের পোশাক পরতে, কোমরে বন্দুক পিস্তলও ঝুলতে দেখলুম না। বড় সাদাসিধে মানুষ বাবা মশাই। কর্নেল বললেন, ওরে হাদারাম, ও যে গোয়েন্দা, গোয়েন্দা বুঝিস? বুঝি বই কি, এতদিন আপনার কাছে আছি, এতটুকুন বয়স থেকে গোয়েন্দা বুঝবো না? বলতো গোয়েন্দা কি? আগে নুকিয়ে যেনারা চোর ডাকাত ধরেন। বাবা মশাই, আপনিও তো। কর্নেল চোখ কটমট করে তাকাতেই ষষ্ঠী কেটে পড়ল। ফোন তুলে বললেন, কি ডার্লিং, স্বপনকে পাকড়াও করে ফেলেছ বুঝি? না কর্নেল, তাকে জোর খোঁজা হচ্ছে। আশা করি পেয়ে যাব শিগগির। আমি রিং করেছি মণিদীপার ব্যাপারে।
ও নিয়ে আর কি হবে, কেস তো সেটেলড। কে জানে, ব্যাপারটা আপনাকে জানাতে চাই। খুব ইন্টারেস্টিং এপিসোড। কেস নতুন দিকে টার্ন নিচ্ছে। তার মানে? মণিদীপা কনফেস করেছেন সম্প্রতি কলকাতায় শুটিং করতে এসে উজ্জ্বল কুমারের পাল্লায় পড়েছিলেন। মণিদীপা বিয়ে করতে চলেছেন কোটিপতি ব্যবসায়ী ইন্দ্রজিৎ প্রসাদকে। সব কাগজে সে খবর বেরিয়েছে। এদিকে সঙ্গে মিস্টার প্রসাদও ছিলেন। বেগতিক দেখে মণিদীপা উজ্জ্বলবাবুকে 1000 টাকার চেক লিখে দেন, কিন্তু তারপর ভেবে দেখেন ব্ল্যাকমেলের হাত থেকে নিষ্কৃতি পাবেন না। ক্রমাগত তাকে সন্তুষ্ট করে যেতে হবে, মানে শান্তি থাকবে না। তাই প্রাক্তন প্রেমিক ফুটবল কোচ অমর্ত্য রায়ের শরণাপন্ন হন। অমর্ত্যবাবু খেয়ালি লোক। মণিদীপার সঙ্গে পুরনো প্রেমের খাতিরে কথা দেন উজ্জ্বল কুমারের মুখ চিরতরে বন্ধ করে দিবেন। তিনিই চেকের পেমেন্ট বন্ধ রাখার জন্য ব্যাংকে নির্দেশ দিতে বলেন। বুঝলুম, কিন্তু তাতে কি প্রমাণ হচ্ছে? কেসের নতুন দিকে টার্ন তো দেখছি না। আর একটু আছে কর্নেল, ব্যাপারটা আবার একটু জট পাকিয়েছে। বলো। স্বপন এক সময় ভালো ফুটবলার ছিল, কিছুদিন 11 টাইগার্সে খেলেও ছিল। অমর্ত্যবাবু তার মুরব্বী ছিলেন। তারপর? তুমি কি বলতে চাইছো বুঝেছি। অর্থাৎ স্বপনের অমেয়বাবুকে খুন করার পেছনে অমর্ত্যবাবুরও প্ররোচনা ছিল, এই তো? এতে খুনের মোটিভ দ্বিগুণ জোরালো এবং স্পষ্ট হলো। কেসে অমর্ত্যবাবু জড়িয়ে গেলেন, তাই তো? আমার কথা শেষ হয়নি কর্নেল। বলো। অমর্ত্যবাবু স্বপনকে দল থেকে বের করে দেন কোনো কারণে, এমনকি স্বপনের কোনো ভালো টিমে খেলার চান্স পর্যন্ত নষ্ট করে দেন। বাধ্য হয়ে স্বপন ফুটবল থেকে সরে যায়। অমর্ত্যবাবু খেলার জগতে খুব প্রভাবশালী লোক। এই তথ্য কোথায় জোগাড় করলে? 11 টাইগার্স ক্লাবের এক খেলোয়াড়ের কাছ থেকে। তাহলে অমর্ত্যবাবুর সঙ্গে স্বপনের শত্রুতা ছিল দেখা যাচ্ছে। কাজেই স্বপনকে তার প্ররোচিত করার প্রশ্ন থাকছে না, এবং আমরা আগের জায়গায় ফিরে আসছি। আবার আসছি না, আরও একটু আছে, মন দিয়ে শুনুন। আহা, শুনছি তো। আপনাকে উত্তেজিত মনে হচ্ছে। প্লিজ, দিস ইজ ভাইটাল। কর্নেল হাসলেন। না না, বলো ডার্লিং। মায়াপুর স্টুডিওর একজন টেকনিশিয়ান চিরঞ্জীব গাঙ্গুলি আমাদের গোপনে জানিয়েছেন উজ্জ্বলবাবু খুন হবার রাতে তখন প্রায় 9টা বাজে। অমর্ত্যবাবু এসে উজ্জ্বল কুমারকে ডেকে নিয়ে যান। চিরঞ্জীববাবু ওদিকে ল্যাট্রিনে যাচ্ছিলেন। দুজনকে কথা বলতে বলতে বাগানের দিকে যেতে দেখেন। অমর্ত্যবাবুকে তিনি চেনেন। কে না চেনে ওকে? বাঙালি ফুটবল পাগল জাত, ওর মতো বিখ্যাত লোককে অন্ধকারেও চিনে ফেলবে। সত্যি আবার জট পাকালো তাহলে। অমর্ত্যবাবুকে মিট করো, ওর কি বক্তব্য জেনে নাও এক্ষুনি। তবে নামী এবং প্রভাবশালী লোক, সাবধানে এগোনো দরকার। সেটাই তো সমস্যা, খুব টাফ ধরনের মানুষ, হার্ড নাট। কর্নেল, আপনি একবার দেখুন না, আপনি তো জাদুকর, জিনিয়াস। ওকে ট্যাকেল করা আপনার পক্ষে কিছুই না। লেগ পুল করো না ডার্লিং। কর্নেল প্লিজ, একে লেগ পুলিং বলে না। আপনার নির্ভেজাল প্রশংসা। আচ্ছা আচ্ছা, দেখি কি করতে পারি। দৃশ্যটা বাইরের লোকের কাছে দৃষ্টিকটু, কিন্তু 11 টাইগার্স ক্লাবের টেন্টে সকলেরই চোখ সওয়া। অমর্ত্য রায় শুধু দুর্ধর্ষ কোচ নন, ক্লাবের অন্যতম কর্মকর্তাও। অবসরকালে ওর হাতে হুইস্কির গ্লাস এবং পাশে সুন্দরী মহিলা না দেখতে পেলে কানাকানি শুরু হয়। বসের মুড ঠিক নেই, আজ কোচিং জমবে না। কাল টেন্টেই রাত্রি যাপন করেছেন অমর্ত্য। ভোর 6টার মধ্যেই খেলোয়াড়রা এসে গেছে যথারীতি। ছড়িয়ে ছিটিয়ে প্র্যাকটিস করছে অন্য দিনের মতো একা বা গ্রুপ ওয়াইজ। এ ক্লাবে অনেক আধুনিক সরঞ্জাম আছে ফিজিক্যাল এক্সারসাইজের। বাঘ যেমন নিজের এলাকায় একেশ্বর এবং বাইরের বাঘকে পা বাড়াতে দেয় না, অমর্ত্যও তাই। গত মাসে এক বিদেশি কোচকে আনা হয়েছিল পরবর্তী বড় ম্যাচের প্রস্তুতির তাগিদে। অমর্ত্যের সঙ্গ বরদাস্ত করতে না পেরে কেটে পড়েন ভদ্রলোক। তাতে ক্লাবে মনান্তর ঘটেনি, সবাই অমর্ত্যের অনুরাগী, তিনি একাই 100।
8টা অবধি গলদঘর্ম পরিশ্রমের পর খেলোয়াড়দের অনেকে চলে গেছে। কয়েকজন আড্ডা দিচ্ছে ঘেরা মাঠের আনাচে কানাচে। টেন্টের একটু তফাতে ঝাঁকড়া প্রকাণ্ড অমলতাস গাছের তলায় দাঁড়িয়ে আছেন অমর্ত্য, হাতে হুইস্কির গ্লাস এতক্ষণে। পরনের শর্টস, গলায় সরুর উপর লকেট চেন, মাথায় ফেল্ট টুপি, পায়ে সাদা মোজা এবং কেটস জুতো। তার বুক ঘেঁষে দাঁড়িয়ে আছে সদ্যপ্রয়াত চিত্রা অভিনেতা উজ্জ্বল কুমারের মেয়ে রাখি। সে এখন অমর্ত্যের ভাষায় ইন ফুল ফর্ম, তার মানে লাস্যময়ী। তার কাঁধে বাঁ হাত রেখে অমর্ত্য মাঝে মাঝে তার চুলে চিপুক ঠেকানোর চেষ্টা করছেন। উঁচু মানুষ, শরীর অনেকটা বেঁকে যাচ্ছে। রাখি প্রতিবার খিলখিল করে হেসে উঠছে, বলছে, এই কাতুকুতু লাগছে। অমর্ত্য বললেন, তোর চুলেও দেখছি নার্ভ আছে। রাখি ঘুরে বলল, অমর্ত্যদা, ওই ছেলেটা কে গো? এই সাবধান, ওর দিকে নজর দিবি না বলে দিচ্ছি। ও এবার আমাদের রেস হর্স নাম্বার 1। কিসে খেলে ও? সেন্টার ফরওয়ার্ডে। নাম কি ওর? অমর্ত্যর মাথায় মৃদু চাটি মেরে বললেন, শাট আপ। তারপর ছায় রাখা বেতের চেয়ারে বসলেন। রাখি সানগ্লাস খুলে এদিকে ঘুরল এবং টেন্টের ওদিকে একটু দূরে গেটের কাছে কাউকে দেখে চমকে উঠল। এই দেখছো এই লোকটাকে? সে ফিসফিস করে বলল, দেখো দেখো, তাকাও না। অমর্ত্য ঘুরেই দেখতে পেলেন। চোখে বায়নোকুলার রেখে ভদ্রলোক এদিকে তাদেরকেই দেখছেন। পাদ্রির মতো চেহারা, সাদা গোফদারির লোকটি অমর্ত্যের মতোই উঁচু, কিন্তু গায়ে গতরে আরও চওড়া। মাথায় ছাই রঙা টুপি, কাঁধে একটা ক্যামেরাও ঝুলছে। রাখি আবার ফিসফিসে উঠল, বুড়ো এখানে কেন? কে মতলব ওর? অমর্ত্য ষাঁড়ের মতো কাঁধ উঁচু করে বললেন, হু ইজ হি? ডিটেকটিভ। হোয়াট? হ্যাঁ, ডিটেকটিভ। আমি ভীষণ চিনি। ওর নাম কর্নেল। কর্নেল কি জানো? মনে পড়ছে না। অমর্ত্য হাতে হুইস্কির গ্লাস নিয়ে এগিয়ে গেলেন গেটের কাছে। হেই, হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর ডুইং? হোয়াট দ্য ব্লাডি হেল ইউ আর লুকিং ফর? কর্নেল বাইনোকুলার নামিয়ে রেখে অমায়িক হাসলেন। নাথিং মিস্টার, জাস্ট বার্ড ওয়াচিং, পাখি দেখছি ওই অমলতাসের গাছে। বাই দা বাই, আমার যদি ভুল না হয়, আমি নিশ্চয়ই বিশ্ববিখ্যাত প্রাক্তন ফুটবলার অমর্ত্য রায়ের সঙ্গে কথা বলছি। ও, সে এক অভিজ্ঞতা, অসাধারণ স্মরণীয় ঘটনা আমার জীবনে। আমি 72-এর ব্যাংককে এশিয়ান ম্যাচের কথা বলছি। ইন্ডিয়ান টিমের সেন্টার ফরওয়ার্ডে খেলেছিলেন আপনি। অমন অপূর্ব খেলা জীবনে দেখিনি। আমার 65 বছর বয়স হলো। দেশে বিদেশে প্রচুর ফুটবল দেখেছি, কিন্তু... কর্নেল এক পা করে টেন্টের দিকে হাঁটছিলেন কথা বলতে বলতে। অমর্ত্য পাশ কাটিয়ে সামনে গিয়ে দাঁড়ালেন। হুইস্কিতে চুমুক দিয়ে চল শক্ত করে বললেন, আর ইউ ডিটেকটিভ? কর্নেল হো হো করে হেসে উঠলেন। কি অবাক কাণ্ড! কে বলল? রাখি বুঝি? বলে রাখির উদ্দেশ্যে হাত নাড়লেন। রাখি নিষ্পলক চোখে ওকে দেখছিল। অবশ্য আবার চোখে সানগ্লাস, ঠোঁট কামড়ানো। অমর্ত্য বললেন, দেখুন মশাই, এটা একটা ফুটবল ক্লাব এরিয়া। আপনি ট্রেসপাস করেছেন, মাইন্ড দ্যাট। যান, বেরিয়ে যান, না হলে মুশকিলে পড়বেন। কর্নেল গলা নামিয়ে বললেন, অমর্ত্যবাবু, আপনি 8 মে মায়াপুরী স্টুডিওর বাগানে রাখির বাবাকে ডেকে নিয়ে গিয়েছিলেন। কিছুক্ষণ পরে তিনি খুন হন। আপনাদের বাগানের দিকে যেতে দেখেছে এক ভদ্রলোক। তিনিই পুলিশকে সব বলেছেন। কাজেই বুঝতে পারছেন আপনি বিপন্ন। সকালের রোদে অমর্ত্যর মুখ লাল হয়ে উঠেছিল, এবার মুহূর্তে সাদা হয়ে গেল। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে রুক্ষস্বরে বললেন, সো হোয়াট? অমর্ত্যবাবু, মণিদীপা পুলিশের কাছে স্টেটমেন্ট দিয়েছেন লিখিতভাবে। ব্ল্যাকমেইলের শাস্তি দিতে আপনি উজ্জ্বলবাবুর মুখ চিরতরে বন্ধ করে দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
দুজন ভাইটাল সাক্ষীকে আদালত অগ্রাহ্য করতে পারবে না। অমর্ত্য হুইস্কির গ্লাস খাসির উপর ধমাস করে ছুঁড়ে ফেলে বললেন, গো টু হেল। আপনি নামই বিশ্বখ্যাত ব্যক্তি অমর্ত্যবাবু। আদালতে একথা ফাঁস হবে। পারিপার্শ্বিক সাক্ষ্যেও আপনি খুনি সাব্যস্ত হবেন। আপনার কেরিয়ারের কথা ছেড়ে দিচ্ছি, চরম শাস্তিও হতে পারে। বিশ্বের সব কাগজে প্রচার হবে, স্ক্যান্ডাল রটবে। অমর্ত্য ঘুষি মারবেন বলে হাত তুলেই নামিয়ে নিলেন। গলার ভেতর থেকে বললেন, ওকে, কি বলতে চান আপনি? কর্নেল মিষ্টি হাসলেন। আমি কথা বলতে চাই আপনার সঙ্গে। সবই যখন প্রুভড, তখন কথা বলে কি লাভ? আমি কথা যা বলার কোর্টেই বলবো। ইউ গো। অমর্ত্যবাবু প্লিজ, আমি জানি আপনি শক্ত মানুষ, কিন্তু ভুলে যাবেন না আজ যেখানে পৌঁছেছেন এবং আরও উঁচুতে ওঠার আশা করছেন, তার জন্য আপনাকে প্রচণ্ড স্ট্রাগল করতে হয়েছে। সেরা কোচদের তালিকায় আপনার নাম উঠতে চলেছে। ঠিক এসব দিনের স্ট্রাগল এবং স্বপ্নকে জেদের বশে কেন নষ্ট করে দেবেন অমর্ত্যবাবু? অমর্ত্যবাবুর নাক মুখ দিয়ে সশব্দে গরম নিঃশ্বাস বেরিয়ে গেল। চলুন অমর্ত্যবাবু, আমরা কোথাও ছায়ায় গিয়ে দাঁড়াই। অমর্ত্য পা বাড়ালেন অমলতাস গাছটার দিকে। ছায়া লম্বা হয়ে আছে এখনো। কয়েকটা বেতের হালকা চেয়ার রয়েছে সেখানে। রাখে একটাতে শক্ত হয়ে বসে আছে। সানগ্লাসের চৌহদ্দি জুড়ে ঘামের ফোঁটা, ঘাম নাকে, চিবুকে, কপালে। অমর্ত্য কর্নেলকে বসতে ইশারা করে রাখিকে বললেন, তুই এখন আয় রাখি, পরে দেখা করিস। তারপর কর্নেলকে বললেন, এনি ড্রিঙ্ক? কর্নেল হাত তুলে বললেন, থ্যাঙ্কস। রাখি, তুমি চলে যেও না, একটু অপেক্ষা করো, তোমার সঙ্গে জরুরি কথা আছে। রাখি অবশ শরীরে মাথাটা একটু দোলালো। অমর্ত্য বললেন, ওকে। রাখি, টেন্টে গিয়ে বস, আর পরিমলকে বল আমাকে একটা হুইস্কি দিয়ে যাবে। কর্নেল চুরুট ধরালেন, তারপর বললেন, 8 মে মায়াপুরীতে। অমর্ত্য বাধা দিলেন, ওয়েট এ মিনিট, ড্রিঙ্কটা আসুক, আমার মুড নষ্ট হয়ে গেছে। কর্নেল হাসলেন, চারদিক চোখ বুলিয়ে দেখতে থাকলেন। ক্লাবের আর্থিক সঙ্গতি আছে, নিজস্ব মাঠ, একটা স্টেডিয়াম বলাই ভালো, একটা সুইমিং পুলও দেখা যাচ্ছে অন্য পাশে। ওখানে একটা গেটের মাথায় লেখা আছে ব্যায়ামাগার। উজ্জ্বল সকালের রোদে ঝলমল করছে ফুলের বাগান। মাঠে প্র্যাকটিস করছে 2 খেলোয়াড়, আর কোথাও কেউ নেই। ড্রিঙ্ক দিয়ে গেলে চুমুক দিয়ে অমর্ত্য বললেন, মণিদীপাকে আমি বিয়ে করতে পারতুম, করিনি। কেরিয়ারের জন্য নিজেকে বিকিয়ে দিতে তার বাধ্য না, তাই অমিয়র উপরও শেষ পর্যন্ত আমার রাগ হয়নি। ওর কি দোষ? মণিদীপা ওর মুখেও লাথি মেরে চলে গেল বোম্বেতে। সম্প্রতি মণিদীপার টেকনিশিয়ান স্টুডিওতে ছবি করতে এসেছিল। আমি জানতুমই না সে কলকাতা এসেছে। সন্ধেবেলা এখানে বসে আছি, হঠাৎ মণিদীপা এসে হাজির। মহা ধূর্ত মেয়ে ছেলে, যাই বলুন মশাই, মেয়েদের অভিনয় করার ন্যাক জন্মগত। কেঁদে কেটে আমাকে বলল উজ্জ্বলকে ব্ল্যাকমেল করতে গিয়েছিল একটা ছবি দেখিয়ে। ছবিটা আমাকেও দেখিয়েছিল উজ্জ্বল। অমিয়র সঙ্গে সে এক ডার্টি সিন। অমিয়টা ছিল কুকুরেরও অধম। আপনি মণিদীপাকে আশ্বাস দিলেন? দিলুম। আফটার অল আমার প্রাক্তন প্রেমিকা। ওকে বললুম কাল ফার্স্ট আওয়ারে ব্যাংকে বলে দাও পেমেন্ট যেন না দেয় উজ্জ্বলকে। আর বললেন উজ্জ্বলের মুখ চিরতরে বন্ধ করে দেবেন। ওর কান্নাকাটি থেকে কথা না বলে উপায় ছিল না তো। আপনি মায়াপুরীতে গেলেন কেন? উজ্জ্বলকে বুঝিয়ে সুঝিয়ে বা ভয় দেখে নিবৃত্ত করতে, যাতে সে মণিদীপাকে ব্ল্যাকমেল না করে। তাছাড়া মণিদীপা একটা অফারও দিয়েছিল, 5,000 টাকা সে দিতে রাজি, যদি উজ্জ্বল নেগেটিভ আর সব প্রিন্ট ছবি ফেরত দেয়। আমি তাই উজ্জ্বলের কাছে এই অফারটা নিয়ে গিয়েছিলাম। কিন্তু অত রাতে কেন? অমর্ত্য রেগে গেল। উজ্জ্বলকে খুন করার ইচ্ছে থাকলে ওকে টেন্টে ডেকে পাঠিয়ে তা পারতুম। মদের লোভেও চলে আসতো। তাছাড়া আমার বহুকালের বন্ধু। ঠিক, বলুন। মণিদীপার তর্স হয়েছিল না। সেদিন ছিল রবিবার। ওর গাড়িতে ওকে সঙ্গে নিয়ে উজ্জ্বলের বাড়ি চললুম।
ও, তাহলে 7 মে প্রথমে ওর বাড়িতেই গিয়েছিলেন? হ্যাঁ, কিন্তু সেন্ট্রাল অ্যাভিনিউতে কী সব হাঙ্গামায় ট্রাফিক জ্যামে আটকে গেলুম। হঠাৎ আমার মাথায় বদখেয়াল এসে গেল, জ্যাম ছাড়তে দেরি হবে, ততক্ষণে কাছাকাছি কোনো বারে মণিদীপাকে পাশে নিয়ে ড্রিঙ্ক করা যায়। জাস্ট আ নস্টালজিয়ার প্রকোপ বলতে পারেন। মণিদীপা আমার কাছে কড়ায়ত্ত, যা বলবো মেনে নিতে প্রস্তুত। হুম, বারে গেলেন এবং ড্রিঙ্ক করলেন। তারপর টু কাট শর্ট, বেরোলাম যখন তখন রাত 10:30। আমি বেশ খানিকটা মাতাল হয়ে গেছি। উজ্জ্বলের বাড়ি থেকে একটু দূরে গাড়ি রইল। গাড়িতে মণিদীপা ড্রাইভার। আমি উজ্জ্বলের বাড়ির দরজায় নক করতে যাচ্ছি, ভেতরে বাস্টার্ড স্বপনটার গলা শুনতে পেলুম। সে তার বাবাকে অকথ্য গালিগালাজ করে শাসাচ্ছে। বাবাটিও কম নয়, সমানে মুখ খিস্তি করছে। বাধ্য হয়ে চলে এলুম। মণিদীপাকে বললুম, ভেবো না, আগামীকালই ওর সঙ্গে যোগাযোগ করব আবার। অমর্ত্যবাবু, স্বপনকে আপনি দল থেকে তাড়িয়েছিলেন কেন? বললুম তো, হি ইজ আ বাস্টার্ড। ওর কেরিয়ার নাকি আপনি নষ্ট করে দিয়েছিলেন? অমর্ত্য রাগী চোখে তাকালো, তারপর গেলাসে চুমুক দিয়ে বলল, হ্যাঁ, দ্যাটস ফ্যাক্ট। কিন্তু কেন? এর সঙ্গে ওসবের কোনো সম্পর্ক নেই, আপনাকে আমি তা বলবো না। নন্দিতাকে তো আপনি চিনতেন। অন্ধকার একটা ঢিল ছোড়ার মতো প্রশ্ন। কর্নেল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিলেন অমর্ত্যের মুখের দিকে। অমর্ত্যের চোখ দুটো সঙ্গে সঙ্গে নিষ্পলক হয়ে গেল। অতি সূক্ষ্ম কয়েকটা রেখা জলের উপর মুহূর্তকালের শিহরণের মতো ফুটে মিলিয়ে গেল। তারপর শটান উঠে দাঁড়ালেন অমর্ত্য। ইউগো, যত সব বাজে প্রশ্ন। প্লিজ অমর্ত্যবাবু, আপনাকে বাঁচাবার স্বার্থে এটা জানা দরকার। আপনাকে আমি সব বলছি, প্রশ্নটা জবাব দিন। অমর্ত্য বসলেন, শ্বাস প্রশ্বাসের সঙ্গে বললেন, কে নন্দিতা? আমি জানি না। কর্নেল বুঝলেন। অমর্ত্য গোপন করলেন ব্যাপারটা। বললেন, ঠিক আছে, মায়াপুরীতে গেলেন পরদিন, কিন্তু অত রাতে কেন? উজ্জ্বলকে ফোন করেছিলাম স্টুডিওতে। জানতুম সে হ্যাংলার মতো স্টুডিওতে সকালে গিয়ে হাজির হয়, রাত অবধি থাকে। ওর ব্যাপারটা ছিল অচল আইনজীবীদের মক্কেল পাকড়ানোর মতো। কোনো ছবিতে রোল না থাকলেও যেত, ঘুরঘুর করে বেড়াতো, নতুন প্রডিউসার বা ডাইরেক্টরদের পেছন পেছন ঘুরত। তা উজ্জ্বলকে আমি ফোনে বললুম, মণিদীপার ব্যাপারে তোমার সঙ্গে কথা বলতে চাই। উজ্জ্বল মণিদীপার নামে খিস্তি করে বলল, বজ্জাত মাগি আমাকে চেক দিয়ে পেমেন্ট স্টপ করতে বলেছে। আমি দস্তুর মতো অপমানিত হয়েছি ব্যাংকে গিয়ে। কালই ওর হবু বাড়ির কাছে গ্র্যান্ড হোটেলে হাজির হচ্ছি। বললুম, মণিদীপা রফা করতে চায়, তুমি চলে এসো আমার ক্লাবে। উজ্জ্বল বলল, তোমার মাথা খারাপ? আজ আমার হেভি শুটিং, রাতে ডিনার উইথ ড্রিঙ্কস। আজ স্টুডিও ছেড়ে বেরোনোর উপায় আছে? সমস্যা হলো, সেদিন আমার ক্লাবে জরুরি মিটিং, বিকেলে মোহনবাগানের সঙ্গে একটা চ্যারিটি ম্যাচ। এসব সেরে বেরোতে রাত্রি হয়ে যাবে। তাই বললুম, ঠিক আছে, আমি রাত 8টা থেকে 9টার মধ্যে তোমার কাছে যাচ্ছি। উজ্জ্বল এদিন খুব মুডে ছিল, বলল, বেশ, তাই এসো। আমাকে তুমি গাড়ি করে পৌঁছে দেবে বাড়িতে, ভালোই হবে। তারপর আপনি স্টুডিওতে গেলেন। ড্রিঙ্ক নিয়ে বসলে আমার কিছু খেয়াল থাকে না। রাত 8:30টায় মণিদীপা হোটেল থেকে ক্লাবে ফোন না করলে ভুলেই যেতুম। তখন 8:30 বেজে গেছে। তখনই গাড়ি নিয়ে বেরুলুম। গিয়ে দেখি উজ্জ্বল স্টুডিওর 2 নম্বর ফ্লোরের ওপাশে লনে দাঁড়িয়ে মোজ করে সিগারেট টানছে। খাওয়া এবং ড্রিঙ্ক ভালোই হয়েছে। বললুম, চলো একটু নিরিবিলিতে গিয়ে বসে কোথাও। উজ্জ্বল বলল, চলো, পুকুরের পাড়ে বেঞ্চে গিয়ে বসবো, ফুরফুরে হাওয়া দিচ্ছে, জমবে ভালো। অমর্ত্য একটা শ্বাস ছাড়লেন, তারপর ডাকলেন, পরিমল, আরেকটা দিয়ে যা। মাথায় চূড়ো বাঁধা চুল, মুখে যথেচ্ছ গোঁফ দাড়ি, পরনে খাকি হাফ প্যান্ট আর গেঞ্জি। একটা লোক ড্রিঙ্ক নিয়ে কর্নেলের দিকে আর চোখে তাকাতে তাকাতে চলে গেল খালি গ্লাসটা নিয়ে। চুমুক দিয়ে অমর্ত্য বললেন, জ্যোৎস্না ছিল, কিন্তু খোয়ায় ঠুক্কর লেগে হোঁচট খেয়ে পড়ে গেলুম। উজ্জ্বল বকবক করতে করতে আপন খেয়ালে কিছুটা এগিয়ে গেছে।
দুধারে ঘন ঝোপঝাড়, একেবারে জঙ্গল। উঠে পোশাক থেকে ধুলো ঝাড়ছি, হঠাৎ উজ্জ্বল একটা অদ্ভুত শব্দ করল। তাকে দেখি সে টলতে টলতে পড়ে যাচ্ছে। ভাবলুম নেশা বেশি হয়ে গেছে। তারপর সে ধপাস করে পড়ে গেল। কাছে গিয়ে বললুম, সহ্য হয় না তো অত খাওয়া কেন বাবা? বলে ওকে উঠাতে গিয়েই চোখে পড়ল ওর সাদা পাঞ্জাবির পিঠের দিকে কালো ছোপ চকচক করছে। হাত দিতেই টের পেলুম রক্ত, চুল থেকে রক্ত গড়িয়ে আসছে। সঙ্গে সঙ্গে বুঝতে পারলুম কি হয়েছে। প্রচণ্ড ভয় পেলুম। কেউ ওকে মেরে পালিয়ে গেল এবং এর জন্য আমার কাছেই সব দোষ পড়বে। বুঝতেই পারছেন আমার অবস্থাটা তখন কি। তবে সঙ্গে সঙ্গে আমি জেনে গেছি খুনি কে, দ্যাট বাস্টার্ড স্বপন। তারপর আপনি চলে এলেন কাউকে কিছু না জানিয়ে? অমর্ত্য গ্লাসের চুমুক দিয়ে গরম শ্বাস প্রশ্বাসের সঙ্গে বললেন, হ্যাঁ, চলে আসবো না কেন? ছেলে বাবাকে খুন করেছে। কিন্তু আপনি তো কাউকে দেখতে পাননি। না, মনে হয় স্বপন ফলো করেছিল, ঝোপের আড়ালে লুকিয়েছিল। স্বপনের পক্ষে সব সম্ভব। এবার নন্দিতার কথা বলুন। আবার সেই কথা? হু ইজ দ্যাট হোর? ডোন্ট টক অ্যাবাউট হার। রাখি আপনার কাছে আসে দেখছি। রাখি ইজ অলসো এ হোর। আমাকে পটাতে আসে চাকরির জন্য। আমি ওর বাপের বয়সী। কর্নেল বুঝলেন নেশা হয়ে গেছে একটুতেই। অবশ্য আবহাওয়াটা কড়া, এখনও ব্রেকফাস্টও হয়নি সম্ভবত। উঠে দাঁড়িয়ে বললেন, ধন্যবাদ, আসি অমর্ত্যবাবু। অমর্ত্য ঘাড় গোজ করে দুহাতে গ্লাসটা চেপে ধরে ভুরু কুঁচকে মাঠের দিকে নিষ্পলক তাকিয়ে রইলেন। কর্নেলকে দেখে ট্রেন থেকে বেরিয়ে এলো রাখি। মুখে গাঢ় ছায়া থমথম করছে। কর্নেল বললেন, বাড়ি যাবে না? দূরে অমর্ত্যের দিকে একবার তাকিয়ে নিয়ে রাখি বলল, আপনার গাড়ি আছে সঙ্গে? আছে, এসো তোমাকে পৌঁছে দেব। লাল ল্যান্ড রোভার গাড়িটা সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে আস্তে সুস্থে এগুচ্ছিল। এখনই রাস্তায় গাড়ি ও মানুষের ভিড় শুরু হয়েছে। পিক আওয়ার্সের প্রথম মুহূর্ত। ট্রাফিক সিগন্যালের সামনে থামলে রাখি মৃদুস্বরে বলল, অমর্ত্যদাকে আপনারা অ্যারেস্ট করবেন? কর্নেল হাসলেন। তুমি ওকে অমর্ত্যদা বলো? বলুন না, ওকে অ্যারেস্ট করবেন নাকি? না, কেন? রাখির ওপর থেকে ছায়াটা সরে গেল। একটু হাসল সে। তাহলে আমার চাকরিটা পাওয়ার চান্স রইল। বাব্বা, আপনাকে দেখে আমার যা ভয় হয়েছিল। কর্নেল ওর দিকে সোজা তাকিয়ে বললেন, তোমার বড়দাকে অমর্ত্যবাবু দল থেকে কেন তাড়িয়েছিলেন জানো? অমর্ত্যদাটা যা খচ্চর আছে না, ভাবতে পারবেন না। নেহার চাকরির জন্য ওর কাছে যাচ্ছি। বড়দা পালিয়ে না বাড়ালে যেতে পারতুম ভাবছেন? স্ট্যাপ করে মেরে দিত। বলতে নেই, আমার বাবাটার কোনো সেন্স ছিল না। আমার প্রশ্নের জবাব দাও রাখি। একটা মেয়েকে নিয়ে গণ্ডগোল হয়েছিল। বড়দা অমর্ত্যদাকে খুব পেঁদিয়েছিল জানেন। নন্দিতার জন্য? রাখি মাথা নাড়ল। হুম, নন্দিতা তো বড়দার সেকেন্ড গার্ল। সে একটা মেয়ে ছিল চন্দ্রা নামে। চন্দ্রা থাকতো ফ্রি স্কুল স্ট্রিটে। ওকে পিক আপ করেছিল বড়দা, সঙ্গে করে ক্লাবে যেত। আর অমর্ত্যদাটা না এমন পাজি জানেন, চন্দ্রাকে বাগিয়ে নিল বড়দার কাছ থেকে। চন্দ্রার সঙ্গে আমার ভাব হয়েছিল, সেই তো আমাকে আর নন্দিতাকে। রাখি থেমে গেল হঠাৎ, নখ ঘুরতে থাকলো। কর্নেল আসতে বললেন, বুঝেছি, খারাপ পথ দেখিয়েছিল। রাখি দুঃখিতভাবে হাসল একটু। বলতে নেই, চন্দ্রা ব্লাড ক্যান্সারে মারা গেছে। তবে অনেক দুঃখেও ও এমন হয়েছিল। সিগন্যাল পেয়ে গাড়ি স্টার্ট দিলেন কর্নেল। স্বপন ক্রমশ স্পষ্ট হচ্ছে চোখের সামনে। তার তত্ত্বের কাছাকাছি এসে পড়েছে এবার। অথচ তার একটা কিন্তু থেকে যাচ্ছে। যাকে ভেবেছেন তার সঙ্গে কোথায় যেন ফারাক। আজ স্বপনের ছবি বেরিয়েছে সব কাগজে ওয়ারেন্টেড শিরোনামে। বাংলায় সন্ধান চাই। ছবি অস্পষ্ট বলে
বর্ণনাও দেওয়া আছে চেহারার। শ্যামবর্ণ, শক্ত পেশিবহুল গড়ন, উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি, রুক্ষ চেহারা, খাড়া নাক, কপালে কাটা দাগ আছে। ডান বাহুর ওপর একটা জরুল আছে। কবজিতে স্টিলের বালা পরার অভ্যেস আছে। বিশেষ করে ফুটবলে দর্শকরা চিনবেন। একসময় 11 টাইগার্স ক্লাবের ব্যাকে খেলত। স্বপন অধিকারী। বাবার নাম উজ্জ্বল কুমার, প্রখ্যাত অভিনেতা। গ্রেপ্তারে সাহায্য করলে 10,000 টাকা পুরস্কার। কলকাতা পুলিশ হেডকোয়ার্টারে ক্রাইম ব্রাঞ্চে খবর দিন। কর্নেল ছাদে একটা অর্কিডের টবের পাশে মোড়ায় বসে কফি খেতে খেতে একগাদা খবরের কাগজ উল্টাচ্ছিলেন। মুড়ে ফেলে দিলেন এক ধারে। ষষ্ঠী এসে নিয়ে যাবে। কফির পেয়ালা রেখে উঠে দাঁড়ালেন। সিঁদুর রঙের গোল পাতাওয়ালা অর্কিডটার দিকে তাকিয়ে রইলেন অন্যমনস্কভাবে। নেপালের দুর্গম জঙ্গল থেকে এনেছিলেন অর্কিডটা। হঠাৎ চোখ পড়লে চমকাতে হয়, যেন চাপ চাপ টাটকা রক্ত। একটু বোকামি করেছে পুলিশ। এই ছবি স্বপনকে আরও সতর্ক করে দেবে। মায়াপুরী স্টুডিওর ক্যান্টিন বয় সুরেশ তাকে চিনতে না পারে ও বেচারা ফুটবলের দর্শক হওয়ার সুযোগ পায়নি বলেই। কিন্তু অসংখ্য লোক তাকে চেনে। অমিয় বক্সী তাকে চিনতে পেরেছিলেন কিনা কে জানে। না পারে সম্ভব। অমিয় ছিলেন অন্য জগতের লোক। তবে উজ্জ্বল কুমারের ছেলে হিসেবে অবশ্য না, তাহলে রথীন্দ্র কুশারীকে তার নামই বলতেন। শুধু একটা গণ্ডগোল থেকে যাচ্ছে। স্বপন স্টুডিওর ভেতর যদি নন্দিতার ছবির খোঁজে যাতায়াত করে থাকে, তাহলে কারোর না কারোর তাকে চেনার কথা, অন্তত প্রাক্তন ফুটবলার হিসেবেই। ছবিটা যে তার পক্ষে চুরি করার যুক্তি আছে তাতে সন্দেহ নেই। সেই স্টুডিওতে না গেলে ছবির খোঁজ পেত না। সীমন্ত অনেকের সামনে ছবিটার কথা বলেছিল। স্বপন সেই সময় শুনে থাকতে পারে, কিন্তু তাকে কেউ চিনল না। এটা কেমন করে সম্ভব? পুলিশ প্রত্যেককে জেরা করেছে। কেউ বলেনি প্রাক্তন ফুটবলার এবং উজ্জ্বল কুমারের ছেলেকে তারা দেখেছে। রাখির কথা অনুসারে উজ্জ্বল কুমার নাকি তাকে স্টুডিওতে ঘোরাঘুরি করতে দেখেছিলেন। রাখির ওই গল্পটা অমর্ত্যের শেখানো নয় তো? অমর্ত্যই কি তাকে রথীন্দ্রের কাছে পাঠিয়েছিলেন স্বপনকে অপরাধী সাব্যস্ত করার জন্য? কাল সকালে ক্লাবের টেন্টে অমর্ত্য বলেছেন 7 মে রাত 11টায় উজ্জ্বলবাবুর সঙ্গে স্বপনের ঝগড়া হচ্ছিল। রাখির কথার সঙ্গে হুবহু মিলে যায়। এদিকে রাখি চাকরির জন্য নাকি অমর্ত্যের কাছে ঘোরাঘুরি করছে, তাই অমর্ত্যের কথায় সে রাজি হয়ে ওই ঝগড়ার গল্পটা বানিয়ে বলতেও পারে। অমর্ত্য যে স্বপনকে প্রচণ্ড ঘৃণা করে তা বোঝা গেছে তার কথাবার্তায়। নিঃসন্দেহ হওয়া যাচ্ছে না, নন্দিতার ছবি চুরিটা এখনও রহস্য থেকে যাচ্ছে। স্বপন কী করে ছবিটার খোঁজ পেল? গুড মর্নিং কর্নেল। কর্নেল ঘুরেই থমকে গেলেন, তারপর চেঁচিয়ে উঠলেন, হ্যালো ডার্লিং, কি আশ্চর্য যোগাযোগ! ঠিক এই মুহূর্তেই তোমার কথা ভাবছিলুম। সীমন্ত হাসল। থ্যাঙ্কস। সোজা ছাদে আসতে ভয় পাচ্ছিলুম, আপনার লোকটা বলল চলে যান। কর্নেল হো হো করে হেসে উঠলেন। তারপর তার কাঁধে হাত রেখে বললেন, এই মোড়াটায় বসো, কাজ করতে করতে গল্প করি। সীমন্তের কাঁধ থেকে ক্যামেরা ঝুলছিল। বলল, 1 সেকেন্ড, এখানেই দাঁড়ান, একটা ছবি তুলি। সে পিছিয়ে গেল। তারপর ক্যামেরা ঠিক করে নিয়ে গোটা 3 শট নিয়ে মোড়ায় গিয়ে বসল। দারুণ আসবে। বাই দা বাই, যে জন্য এলুম বলি, আজ কাগজে একটা ছবি বেরিয়েছে, দেখেছেন? স্বপন অধিকারীর? হ্যাঁ, দেখে তো আমি চমকে গেছি। আমি কল্পনাও করিনি যে স্বপনকে পুলিশ খুঁজছে। স্বপনকে তুমি চেনো বুঝি? চিনব না? ও ছিল প্রচণ্ড প্রতিশ্রুতিবান ফুটবলার এবং আমার ঘনিষ্ঠ বন্ধু। কর্নেল উত্তেজনা দমন করে বললেন, স্বপন কি কখনো মায়াপুরীতে গেছে সীমন্ত? সীমন্ত একটু চুপ করে থাকার পর বলল, অমিয়দার মৃত্যুর 2 দিন পরে গিয়েছিল আমার কাছে। হ্যাঁ, আরও একদিন গিয়েছিল, কিন্তু ওর যাওয়াটা একটু অদ্ভুত লেগেছিল, কারণ গেট দিয়ে ওকে বাগানের দিক থেকে আসতে দেখেছিলুম। যাবার সময় গেল ওদিক দিয়ে। এখন বুঝতে পারছি ও ফেরারি আসামি বলেই লুকিয়ে এসেছিল। অমিয় বক্সীর কাছে আসার দিন তারও তো সতর্কতার দরকার ছিল না, কিন্তু অমিয়বাবুর মৃত্যুর পর সে খুব সতর্ক হয়ে উঠেছিল।
কর্নেল ভাবনার মধ্যেই বললেন, তখনও কি ভাঙা অংশটায় বেড়া দেওয়া হয়নি? লক্ষ্য করিনি, তবে পাঁচিল ডিঙিয়ে যাওয়া এমন কিছু শক্ত নয় ওর পক্ষে। তোমার কাছে কেন এসেছিল ও? সীমন্ত একটু ইতস্তত করে বলল, তখন ব্যাপারটা এত তলিয়ে ভাবিনি, তাই আপনাকে গোপন করেছিলাম। আফটার অল স্বপন আমার বন্ধু, তাকে বিপদে ফেলতে চাইনি। দ্যাটস রাইট, বলো। স্বপন আমাকে বলল তার এক বান্ধবী সিনেমায় নামার জন্য একটা ছবি পাঠিয়েছিল অমিয়বাবুর কাছে। অমিয়বাবু তো মারা পড়েছেন। ছবিটা যদি অফিস থেকে খুঁজে বের করে দেই, সে তাকে ফেরত দেবে। স্বপন ছবিটার বর্ণনা দিল মোটামুটি। শুনে আমি বুঝলাম কোন ছবিটার কথাও বলছে। তুমি কি বললে? তখনও ছবিটার আমি নেগেটিভ তুলিনি, তাই চেপে গিয়ে বললুম, পরশু আসিস, খোঁজ রেখে দিব। ও চলে গেল। তারপর আবার এলো তো? হ্যাঁ, ছবিটা আমি এনেছিলাম সঙ্গে। ওকে ফেরত দিয়ে বললুম, ছবিটা অসাধারণ রে, এনলার্জ করে কয়েকটা প্রিন্ট করে রেখেছি, ভাবছি অল ইন্ডিয়া ফটো এক্সিবিশনে দেব। শুনেও গম্ভীর হয়ে চলে গেল। 2 দিন পরে 7th মে রাত্রে আমার স্টুডিওর তালা ভেঙে। ওয়েট, তাহলে তুমি জানতে ছবিগুলো কে চুরি করেছিল? জানতুম, কিন্তু স্বপনের স্বার্থে কথাটা বলিনি। আমি আন্দাজ করেছিলাম ব্যাপারটার পেছনে কোনো গণ্ডগোল আছে। যাই হোক, আমি এজন্য ক্ষমা চাইতে এসেছি কর্নেল। নেভার মাইন্ড। স্বপনকে পুলিশ অমেয়বাবু আর ওর বাবা উজ্জ্বলবাবুকে খুন করার অভিযোগে খুঁজছে। সীমন্ত চমকে উঠল। সে কি, স্বপন তার বাবাকে খুন করেছে? অসম্ভব। অমেয়দার উপর ওই মেয়েটার ব্যাপারে তার রাগ থাকতে পারে, কিন্তু নিজের বাবাকে? এ আমি বিশ্বাস করি না কর্নেল, আপনি যাই বলুন। কর্নেল একটা ক্যাকটাসের গোড়ায় মাটি আলগা করে দিতে দিতে বললেন, স্বপনের বোন রাখিকে তুমি চেনো? খুব চিনি। শি ইজ এ স্পয়েলড চাইল্ড। বারে, হোটেলে, রেস্তোরাঁয় ঘোরে। বহুবার রাস্তায় অনেকের সঙ্গে ফ্লার্টিং করতেও দেখেছি। কলগার্ল টাইপ মেয়ে। স্বপন কিছু বলতো না বোনকে? জানি না, ওর সঙ্গে রাখির কথা আলোচনা করা যায় না। রাখি কখনো কি স্টুডিও পাড়ায় এসেছে? একসময় আসতো ওর বাবার সঙ্গে, চান্স পায়নি। ওর ফেস ফটোজেনিক নয়, ছবিতে বড্ড বাজে আসে। গলা স্বরও কেমন ক্যানক্যানে। আমার সঙ্গে মেশার চেষ্টা করতো, পাত্তা দেইনি। কর্নেল একটা অর্কিডের দিকে এগিয়ে গেলেন। ফুটচারে কুচু মাচায় বসানো আছে। পাতাগুলো জিভের গড়নের, সবুজ রং, মধ্যে প্রচণ্ড লাল লাল ছিটে, কিনারায় হলুদ লম্বাটে রেখা। বরাবর এরকম ঘটেছে প্রতিটি হত্যাকাণ্ডে। যারা যা জানে তার পুরোটা বলছে না, গোপন করছে নানা স্বার্থের কথা ভেবে। আবার যে জানে, সে জানে যে সে তা জানে না। অনর্গল কথা বলতে বলতে তবে তা বেরিয়ে আসে। সক্রেটিসের উক্তির মতো, আই নো দ্যাট আই ডোন্ট নো হোয়াট আই নো, অ্যান্ড আই ডোন্ট নো দ্যাট আই নো হোয়াট আই ডোন্ট নো। হেয়ালি নয়, মানুষের মনস্তত্ত্বের এই নিয়ম। যাকে জেরা করছি সে ভাবছে এ কথাটা অপ্রয়োজনীয়, অতএব বলে লাভ নেই, অথচ সেটাই হয়তো আমার কাছে খুব প্রয়োজনীয়। তবে সীমন্ত বন্ধুত্বের খাতিরে কিছু সত্য গোপন করেছিল। অবশ্য তাতে অসুবিধে হয়নি। স্বপনের যে ছবি চুরি করেছে তাতে সন্দেহ ছিল না, শুধু আনুষঙ্গিক কিছু ব্যাপার স্পষ্ট হচ্ছিল না। এবার হলো। সীমন্ত উঠে এলো অর্কিডটার কাছে। আরে, এমন অর্কিড তো প্রচুর দেখেছি এক স্থানে। কর্নেল হাসলেন। আবার একটা মিথ্যে বলছো ডার্লিং? ভরকে গেল সীমন্ত। না, বিশ্বাস করুন, দেখেছি প্রচুর। এমন অর্কিড খুব রেয়ার স্পেসিস। কোত্থেকে এনেছি জানো? প্রশান্ত মহাসাগরের টোরা আইল্যান্ড থেকে। আর তুমি বলছো প্রচুর দেখেছ? হ্যাঁ, কাকদ্বীপের পথে জাস্ট 2 মাইল দূরে, নদীর ধারে বাগানে। ওখানে একটা ছবির লোকেশন দেখতে গিয়েছিলুম। কর্নেল ঘুরে দাঁড়ালেন। ঠিক এই অর্কিড? ভালো করে দেখে বলো। সীমন্ত জোর দিয়ে বলল, আমি বলছি আপনাকে, চলুন, বালকদার বাড়িতে আপনাকে দেখাবো।
বালকদারও এসব বাতিক আছে, এক গাদা নিয়ে এসেছিল। কে বালকদা? ফিল্ম ডাইরেক্টর বালক দাশগুপ্ত। ঠিক এই জিনিস। আমি তো ওকে। আমাকে নিয়ে যাবে সেখানে? হ্যাঁ, বলুন কবে যাবেন? ধরো এখনই যদি বেরোই। কোনো আপত্তি নেই। আমি স্টুডিও পাড়া যাওয়া বন্ধ করেছি, অগাধ সময় হাতে। চলো ব্রেকফাস্ট করে নিই, তারপর বেরিয়ে পড়া যাবে। গল্পের বাক্স বাই রোমানা নূপুর চ্যানেলে আমি রোমানা নূপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল সিরিজ থেকে একটি রহস্য উপন্যাস তখন অনেক রাত এর 3য় পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর।